নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি। যে নির্বাচনের যে ট্রেন এটা চালু হয়েছে বলেছেন, কিন্তু এই ট্রেন কোথায় গিয়ে থামবে এ কথা কিন্তু প্রধান উপদেষ্টা বলেননি। আমরা জানতে চাই তার কাছে যে এই ট্রেন যে শুরু হয়েছে চলা, এটার গন্তব্য কোথায়, এই ট্রেন কোথায় গিয়ে থামবে। এই ট্রেন কি 2025 সালের মাঝামাঝি থামবে, নাকি 2025 সালের ডিসেম্বর নাগাদ থামবে, নাকি আগামী 2025 সালের মার্চ মাসে থামবে? জনগণ সুস্পষ্টভাবে তাদের কাছে জানতে চায়। আমরা প্রধান উপদেষ্টা সহ তার উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদেরকে বলতে চাই, আপনারা অতি দ্রুত দেশ জাতির সামনে আপনাদের পরিষ্কার করুন যে আপনারা কি কি সংস্কার করতে চান। আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের কি কাজ দল গঠন করা? এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা এবং সমন্বয়কদের বিভিন্ন দামি গাড়ি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়া? তাদের যেই চলাফেরার মান আজকে যা হয়েছে, এতে মনে হচ্ছে যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে শুধুমাত্র কিছু ছাত্র নেতার সেই ভাগ্যের পরিবর্তন হয়েছে। কেননা এখন পর্যন্ত সেই আমাদের পঙ্গু হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে এখনও কিন্তু সেই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের যে আহতরা সুচিকিৎসা পাচ্ছে না। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা দেখেছি দীর্ঘ 17 বছরের মানুষের ভোটের অধিকার, আইনের শাসন, মানবাধিকার পদদলিত করার কারণে আওয়ামী সরকারের বিরুদ্ধে জনমনে যেই ক্ষোভ, যেই দুঃশাসনের রোষানলে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সফল হয়েছি। এদেশের মানুষ ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন সূর্যোদয় ছিনিয়ে এনেছে। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন দিক নির্দেশনামূলক এবং সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা করেছেন। তার বক্তব্যের বেশ কিছু পজিটিভ দিক আমরা লক্ষ্য করেছি এবং তাদের যে ব্যর্থতা, তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই জনগণের প্রত্যাশা যে পূরণ হয়নি, সেই কথাগুলো তিনি এড়িয়ে গিয়েছেন। আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর প্রধানতম দাবি হচ্ছে যে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার পরে তারা নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে ইতিমধ্যে তাদের দাবি উঠেছে। বাংলাদেশ লেবার পার্টিও মনে করে যে নির্বাচন কমিশন সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার কিছু পরিবর্তন করার পরে এবং সামগ্রিক সংস্কার একটা চলমান প্রক্রিয়া। কেননা প্রত্যেকটা সরকারের কাজই হচ্ছে গিয়া সংস্কার করা। সংস্কার এটা নির্দিষ্ট কোনো বিষয় নয়। তো সাংবিধানিক কিছু বিষয় রয়েছে, এই সাংবিধানিক সংস্কারও কিন্তু যদি সাধারণভাবে আমরা বলি তাহলে এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য করা কতটা সম্ভবপর তা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। কেননা যেই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, সেই সরকার সংবিধান সংশোধন করাটা এবং সেই সংবিধান সংশোধন করার যে এখতিয়ারটা তাদের কতটুকু রয়েছে এ নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে আলোচনা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন সজ্জন ব্যক্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার খ্যাতি রয়েছে। তার সুনাম সুখ্যাতির কারণে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্র এবং বিশ্বর বড় বড় মানুষের সামনে বাংলাদেশ একটা খুব সুপরিচিতি অর্জন করেছে, আমাদের ইমেজ অনেক বেড়ে গিয়েছে। তবে প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূসের ব্যর্থতা এবং সফলতা নিয়ে পুরোপুরি বিশ্লেষণ করার সময় এখনও আসেনি।
তবে 100 দিনের যেই উপদেষ্টার পরিষদের যেই অর্জন তার চেয়ে বিসর্জনের পরিমাণ অনেক বেশি। আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই উপদেষ্টা পরিষদ রয়েছে, এই উপদেষ্টা পরিষদের বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের ক্ষোভ, বিক্ষোভ, তাদের বিরুদ্ধে অভিযোগ এবং বিগত 111 ও আওয়ামী লীগের সাথে তাদের সরাসরি সম্পৃক্ততার বিষয় ফুটে উঠেছে। প্রধান উপদেষ্টা তিনি আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, বারবার বলছেন। বেশ কয়েকজন উপদেষ্টা, বিশেষ করে ছাত্রদের প্রতিনিধি হিসাবে নাহিদ এবং আসিফ ও সম্প্রতিকালে যিনি নতুন নিয়োগ হয়েছেন, তাদের কর্মকাণ্ড কিন্তু সাধারণ মানুষের ভিতরে বেশ পজিটিভ হিসাবে জনগণ গ্রহণ করেছে। কিন্তু ডক্টর আসিফ নজরুল, ব্রিগেডিয়ার সাখাওয়াত, আলী ইমাম মজুমদার, হাসান আরিফ, সুপ্রদীপ সাকমা এবং সর্বশেষ নিয়োগকৃত ফারুকির ব্যাপারে মানুষের মাঝে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষোভ, বিক্ষোভ, তাদের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের হতাশামূলক অনেক বক্তব্য দেওয়ার আছে। আমি মনে করি যেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম সংস্কার করা উচিত তার উপদেষ্টা পরিষদের ভিতরে যারা বিতর্কিত রয়েছেন, যাদের কাছে জনগণের গ্রহণযোগ্যতা নেই, যারা ইসলাম বিদ্বেষী, যারা এদেশের আলেম ওলামাদেরকে নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করে কথা বলেছেন। শাপলা চত্বরের যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, তাদের সেই হত্যাকাণ্ড নিয়ে যারা ফেসবুকে তাদের মতামত প্রকাশ করেছেন বিকৃতভাবে, তাদের উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া উচিত। প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে বলেছেন যে নির্বাচনের রেল চালু হয়েছে। আমি মনে করি যে নির্বাচনের যে ট্রেন এটা চালু হয়েছে বলেছেন, কিন্তু এই ট্রেন কোথায় গিয়ে থামবে এ কথা কিন্তু প্রধান উপদেষ্টা বলেননি। আমরা জানতে চাই তার কাছে যে এই ট্রেন যে শুরু হয়েছে চলা, এটার গন্তব্য কোথায়, এই ট্রেন কোথায় গিয়ে থামবে। এই ট্রেন কি 2025 সালের মাঝামাঝি থামবে, নাকি 2025 সালের ডিসেম্বর নাগাদ থামবে, নাকি আগামী 2025 সালের মার্চ মাসে থামবে? জনগণ সুস্পষ্টভাবে তাদের কাছে জানতে চায়। আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে তিনি কি কি সংস্কার করবেন, এই সংস্কারের তালিকাটুকু জনগণের সামনে উপস্থাপন করা। এবং তিনি জনগণের কাছে শতভাগ দায়বদ্ধ নন, তিনি দায়বদ্ধ কয়েকজন ছাত্র নেতার কাছে। কারণ কয়েকজন ছাত্র নেতা আন্দোলন সংগ্রামের এবং এই ছাত্রগণ অভ্যুত্থানের যারা তাকে নিয়োগদানের জন্য প্রস্তাব করেছেন, তিনি বারবার বলেন যে আমি ছাত্রদের কাছে তিনি দায়বদ্ধ। তাদেরকে ছাত্ররা তাকে উৎসাহিত করেছেন, তাকে মনোনয়ন দিয়েছেন। এই সরকার জনগণের সরকার নয়। এই অন্তর্বর্তীকালীন জনগণ ভোট দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে মনোনীত করেনি। আমি মনে করি এই সরকারের স্বল্প মেয়াদ হওয়া উচিত এবং তাদের নির্বাচন কমিশন পুনর্গঠনের পরে ভোটার তালিকা প্রণয়নের মধ্য দিয়ে নির্বাচনের যেই পরবর্তী ধাপগুলো রয়েছে সেদিকে এগিয়ে যাওয়া উচিত। আমরা এই নির্বাচন ব্যবস্থাকে শুধুমাত্র, আজকে নাহিদ একটা কথা বলেছেন উপদেষ্টা, তিনি বলেছেন যে শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের কি কাজ দল গঠন করা? এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা এবং সমন্বয়কদের বিভিন্ন দামি গাড়ি, ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়া? তাদের যেই চলাফেরার মান আজকে যা হয়েছে, এতে মনে হচ্ছে যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে শুধুমাত্র কিছু ছাত্র নেতার সেই ভাগ্যের পরিবর্তন হয়েছে। কেননা এখন পর্যন্ত সেই আমাদের পঙ্গু হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে এখনও কিন্তু সেই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের যে আহতরা সুচিকিৎসা পাচ্ছে না। এখন পর্যন্ত শাহাদত বরণ যারা করেছেন তাদের সুনির্দিষ্ট সর্বশেষ তালিকা আমরা দেখতে পাইনি। এখন পর্যন্ত নিখোঁজ যারা রয়েছেন তাদের এখন পরিবারগুলোকে
কোনোভাবে তাদের ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়নি। শুধুমাত্র আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি ধমকির মাধ্যমে তারা রাজনীতিকদেরকে কটাক্ষ করার চেষ্টা করেন। একটা কথা পরিষ্কার বলতে হবে যে 5ই আগস্টের যেই অর্জন, 5ই আগস্ট যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, এই বিপ্লব দীর্ঘ 17 বছরের আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার যেই লড়াই সংগ্রাম, এই 1 লক্ষ বেশি মামলা, প্রায় 70 লাখের বেশি আসামির মধ্য দিয়ে আয়নাঘর, হামলা মামলা, গুম খুন অপহরণ, এবং আপনারা জানেন যে ব্রিগেডিয়ার আজমি এবং আমাদের ব্যারিস্টার আরমান, ইলিয়াস আলী, আমাদের দিনার, চৌধুরী আলম, এরকম নাম জানা না জানা হাজার হাজার নেতা কর্মীদের গুম খুনের একটা ধারাবাহিক ফসল কিন্তু হচ্ছে 5ই আগস্ট। যার কারণে বলবো আমাদের লড়াইটা হচ্ছে একটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য। আমরা প্রধান উপদেষ্টা সহ তার উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদেরকে বলতে চাই, আপনারা অতি দ্রুত দেশ জাতির সামনে আপনাদের পরিষ্কার করুন যে আপনারা কি কি সংস্কার করতে চান।